নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। মঙ্গল হোক। আমরা আজকে হৃদয় বাস্তু 2 নম্বর থেকে পড়বো জানা হৃদয় রূপ। হৃদয় রূপ বাস্তু, কিন্তু হৃদয় রূপ দ্বার নহে। দ্বার বলতে আমরা দ্বার রূপ পড়ছিলাম যে কি চক্ষুদ্বার, শ্রোত্রদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার, মনোদ্বার। তাইলে হৃদয় আর মন এটা বেশ কম আছে। মঙ্গল হোক। 6 দ্বার পড়ছিলাম আমরা না? হ্যাঁ বাবা। 6 দ্বার মঙ্গল হোক। কিন্তু হৃদয়কে দ্বার বলা হয় না, মনকে কিন্তু দ্বার বলা হয়। তাহলে হৃদয় হচ্ছে যে শুধু বাস্তু, চোখ যেরকম বাস্তু, চোখের বাস্তু আছে না আমাদের, চোখের বাসস্থান, চোখের অবস্থান কেন্দ্র, ঠিক হৃদয়ের এরকম একটা অবস্থান কেন্দ্র, বাসস্থান কেন্দ্র। আমাদের হার্টের যেখানে হৃৎপিণ্ড যেখানে অবস্থান করে, হৃৎপিণ্ড মানে হৃদয়পিণ্ড, ওই হৃদয়পিণ্ডের মধ্যেই হৃদয় বাস্তুর বাসস্থান অবস্থান। এটা বাস্তু বটে কিন্তু দ্বার নহে। বিজ্ঞপ্তিদ্বয় দ্বার, বিজ্ঞপ্তিদ্বয় দ্বার, কায় বিজ্ঞপ্তি এবং বাক বিজ্ঞপ্তি এগুলো দ্বার, কিন্তু বাস্তু নয়। হৃদয় উদাহরণ দিতে গিয়ে এটা বলা হয়েছে আর কি। প্রসাদ রূপ কিন্তু বাস্তু এবং দ্বার উভয়, বাস্তুও আছে এখানে, দ্বারও আছে। বাকি রূপ বাস্তুও নহে আর দ্বারও নহে। তাইলে এখানে পাইলাম একটা বাস্তুরূপ, একটা বিজ্ঞপ্তিদ্বয় দুইটা,
তারপরে পঞ্চপ্রসাদ, তাইলে 3 এ 5 8। এই 8 ছাড়া বাকি 20টি হচ্ছে যে দ্বার এবং বাস্তু নয়, দ্বার রূপ বাস্তু রূপ নয়। বুঝা গেছে না? এখানে পান্তে আমরা ওই আগে যেটা করছিলাম রূপ বিভাগের মধ্যে, ওইখানে ওই 22টি অবাস্তু রূপ লেখা ছিল ওখানে, 22টি। হ্যাঁ, এটা দুই বিষয় একসঙ্গে লেখছে আর কি এখানে, বুঝছেন? না, দুই বিষয় যদি লিখে তাহলে এখানে পঞ্চপ্রসাদ রূপে 5টি হবে, আর হৃদয় বাস্তু একটা, 6টি হবে না? বিজ্ঞপ্তিদ্বয়, 6টি। বিজ্ঞপ্তি রূপ আছে না? হ্যাঁ, বিজ্ঞপ্তিদ্বয়। আবার বিজ্ঞপ্তিদ্বয়কেও দ্বার রূপও বলা হয়। কর্ম সম্পাদন করার দরজা বা চিত্ত উৎপন্ন করার দরজা, এই জন্য দ্বার রূপও বলা হয়। তাহলে বাস্তু এবং দ্বার এই দুইটা এখানে বর্ণনা করা হয়েছে। বাস্তু এবং দ্বার ছাড়া বাকিগুলো বাস্তু এবং দ্বার বিবর্জিত, দ্বার নয়। তারপরে 3 নাম্বার, এনে 3 নাম্বার থেকে আলোচনা করো। এটা পরেরটা কি বোঝা গেছে সবার? না বুঝলে বলো। বান্তে আমি একটু আলোচনা করি সেটা, আমি যেরকম বুঝেছি। এখানে বলছে যে হৃদয় রূপ বাস্তু বটে, কিন্তু ধার নহে। হ্যাঁ, হৃদয় রূপ হচ্ছে বাস্তু, কারণ হৃদয় সাধারণত মানে আমাদের ওই যে আমার মানে মনটাকে বুঝি আর কি হৃদয় বলতে। তো ওই মনের সবগুলা হচ্ছে যে আমার ভিতরের মানে মনের অনুভূতি, এটা কোনো ধার দিয়ে হয় না আমার, মানে কোনো সেজন্য এটা হৃদয় রূপ শুধু মানে বাস্তব, বা কোনো ধারের নয়, বা ধার দিয়ে উৎপন্ন হয় না। একটু মিস্টেক হচ্ছে, মনের অবস্থান কেন্দ্র এটা বা মানে মানসিক কার্যক্রমাদি ওটার সাহায্যে উৎপন্ন হয় বটে, কিন্তু এটা কিন্তু কিনা মনোদ্বার, এটা মনের কিন্তু দ্বার আমরা পাচ্ছি, কিন্তু আবার এই হৃদয়কে দ্বার হিসাবে কিন্তু বলা হচ্ছে না, হৃদয় শুধু বাস্তু, এটা বাস্তু রূপ। তাইলে এখানে কথাটা বলতে একটু মানে এই ইয়া করতে হবে, আমাদের চিন্তা করতে হবে, বুঝছো? হৃদয় আলাদা জিনিস, মন আলাদা জিনিস। মনোদ্বার, এখানে যেহেতু রূপের ব্যাপার আসবে, আমরা রূপ করতেছি, এখানে মনের কোনো সেই ব্যাপারটা এখানে আসবে না, মনোদ্বারের ব্যাপারটা এখানে আসবে না, আমরা পড়তেছি যে রূপ না। হ্যাঁ, আমাদের হৃদয় বস্তু মানে হচ্ছে যে অর্থাৎ আমাদের যেমন কি অনেকগুলা হয়তো বা স্মৃতি মনে থাকে, মানে জমা থাকে, হঠাৎ করে ওই জিনিসটা আমার মনে পড়লো, ওইটা কি হৃদয় বস্তু বলা যায়? না, এরকম কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, এরকম কোনো জায়গা আমাদের নাই, সবকিছু কার্যকারণে সন্নিবেশিত হয় মাত্র।
এটা যদি কোনো জায়গা তুমি নির্দিষ্ট মেনশন করতে যাও, তাইলে এমন কোনো জায়গা আমাদেরকে বলতে হবে, যে বুঝতে হবে যে কিছু একটা এখানে আছে। হ্যাঁ, তাইলে ওটা আবার ইয়াতে চলে যাচ্ছি আমরা, আত্মাবাদে চলে যাচ্ছি, বুঝছো? তো তুমি তো আত্মাবাদ, তো এটা ভুল, মিথ্যা, বুঝছো? এটা হচ্ছে যে কার্যকারণ প্রবাহে তোমার সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এগুলো বাহ্যিকভাবে চৈতসিক, এবং যা যা কিছু অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাগুলোর মাধ্যমে পুরো যে বিষয়টা ভাবা, আমি যেখানে যেখানে ঘুরতেছি, চিত্ত ঘুরেছি, সেখানে সেখানে ঘুরে যাও, ঠিক আছে? সবকিছু মিলেমিশে, হ্যাঁ হ্যাঁ, ভবাঙ্গ সেম, ভবাঙ্গ সেম, একই কার্যক্রম, একইভাবে এগুলো সবগুলোর অবস্থান করে কোথাও আছে, এরকম করে বলা যায় না। এটা শুধু হৃদয় বাস্তু, হৃদয়ের অবস্থান কেন্দ্র, হৃদয় জিনিসটা আলাদা পুরা। আসলে হৃদয় জিনিসটা এতদিন আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই। হৃদয় মানে এটা চোখের, বইয়ের মধ্যে লেখা ছিল যে কি হ্যাঁ, হৃদয় বইয়ের বাস্তু মধ্যে মানে যেটাই লেখা হৃৎপিণ্ডকে ছিল, বলেছে। বইয়ের মধ্যেই আমরা সেটা তখনও হৃৎপিণ্ড বুঝতে বলতে পারি আর নাই। কি। হৃৎপিণ্ড আর কি, আমরা চোখ যেরকম, চোখের একটা আমরা মাংস টাংস কতগুলো দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওরকম একটা জিনিসের কার্যক্রম আছে। এবং চোখের যেটা মাংস আদি আছে, অমুক সমুক আছে, এগুলো তো আসলে চোখ না, আমরা যেটা এখনই জানলাম। হ্যাঁ, চোখের হ্যাঁ মানে চোখের যেটা মূল কার্যক্রম, সেটার মধ্যে বলা হচ্ছে চারে মহাভূত নাইও, চারে মহাভূত থেকে উৎপন্ন বটে, চারে মহাভূত নাইও। ঠিক একইভাবে এই হৃদয় বাস্তুরও এমন একটি অবস্থা আছে, যেটা ওখানে অবস্থান করে বটে, কিন্তু এর মানসিক কার্যক্রম সম্পূর্ণ এটার উপরেও নির্ভর করে, এটার উপর নির্ভর করে বটে, কিন্তু মনদার বিষয়টা, মনের চিন্তা বিষয়টা, এটা সম্পূর্ণ আলাদা। এটার মন, এটা মিলে ফেললে হবে না, গুলে ফেললে হবে না। হ্যাঁ, মন আলাদা, হৃদয় আলাদা। হৃদয়ের মধ্যে ওইরকম মাংসের ব্যাপার আছে, কিন্তু মনের মধ্যে মাংসের ব্যাপার নাই, বা চারে মহাভূতের ব্যাপার নাই। বুঝা গেছে এখন? বানতে হ্যাঁ বাস্তব মানে অর্থাৎ বাড়ি বলা যায়, আবার তার বাড়ি দরজা বলা যায়, এরকম বাস্তু মানে হচ্ছে যে বাসস্থান, এটা হৃদয়ের বাসস্থান, হৃৎপিণ্ডের বাসস্থান। আর দ্বার মানে হচ্ছে যে যেখান দিয়ে ইয়া করা যায়, চিত্ত বা কর্ম উৎপন্ন করার যে দরজাগুলো আছে, দ্বারগুলো আছে, ওগুলো। যে দরজাগুলো দিয়ে কর্ম উৎপন্ন করা যায়, সেগুলো দ্বার। আর বাস্তু, এই চক্ষু বাস্তু, যেমন পঞ্চ প্রসাদ আদির পঞ্চবাস্তু আছে যেরকম, ঠিক হৃদয়েরও বাস্তু হচ্ছে যে হৃৎপিণ্ড, ওই জায়গাটা, এটা বাস্তুরূপ, কিন্তু ইয়া নহে, দ্বার নহে। এনে কিছুটা ক্লিয়ার হয়েছে না? বানতে হ্যাঁ আলোচনা করো আবার, তাই এখন পুরোটা একটু ক্লিয়ার হবে। বানতে এটা অর্থাৎ হৃদয়টা হচ্ছে যে মানে বাস্তু মানে হচ্ছে বাসস্থান, অর্থাৎ এটা আমরা হৃদয় যেটা বুঝেছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডকে কিন্তু হৃদয় বলেছে। তো হৃৎপিণ্ডটা মানে ওই বাস্তু মানে ওইখানে অবস্থান করে, মানে ভিতরে অবস্থান করে, কিন্তু এটা কোনো ধারের মাধ্যমে কিন্তু এটা উৎপন্ন হয় না, বা দ্বার নাই এটা উৎপন্ন হতে। ঠিক আছে, এর পরের গুলো যাও। বানতে আপনি আর একটু ক্লিয়ার করেন, বুঝতে পারি।
চক্ষুবাস্তু, চক্ষু, চক্ষুপ্রসাদ, চক্ষুবাস্তু এই দুইয়ের ব্যবধান বুঝতে পারো? চক্ষুপ্রসাদ এবং চক্ষুবাস্তু এই দুইয়ের মধ্যে তফাৎ ব্যবধান বুঝতে পারো? বাস্তু মানে হচ্ছে যে বানতে ওইটার ওই চোখের যে এই অবস্থানটা, হুম মানে ইয়ার অবস্থান হচ্ছে ওইটা হচ্ছে বাস্তু। হুম আর প্রসাদ মানে হচ্ছে যে অর্থাৎ চোখ, চোখ চোখেই, মানে যেটার দ্বারা আমরা দেখি। হুম তো বাসস্থান আর বাস্তু মানে ওই যে প্রসাদ, ওইটা কিন্তু সেম না। হুম ওইটা আবার এই চক্ষু বাস্তুকে কিন্তু আবার চোখ বলা যায় না, কারণ বাস্তু দিয়ে সরাসরি কখনো দেখা যায় না। হুম অর্থাৎ ঠিক যে জায়গাটাকে চোখ বলা হয়, ওই চোখের যে জায়গাতে চোখটা অবস্থান করে ওটা চক্ষুবাস্তু। হুম আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে দেখার যে গুণধর্মতা, গুণশক্তি তৈরি হয়, ওটাকে বলা হয় চক্ষুপ্রসাদ। মানে রূপও বলা হবে, রূপও বলা যাবে না বানতে, রূপ কারণ চক্ষুটাকে। এই জন্যই বলতেছি, কারণ এই চক্ষুপ্রসাদের মধ্যে কিন্তু চারি মহাভূত নাই। চারি মহাভূত উৎপন্ন রূপ বটে, কিন্তু চারি মহাভূত নাই। এটা সবগুলো কার্যকারণে সন্নিবেশিত হয়ে এমন একটি অবস্থা তৈরি হয়, যেই অবস্থাটার নাম চক্ষুপ্রসাদ বলা হয় বা কায়প্রসাদ বলা হয়। তারপরে এই যে পঞ্চপ্রসাদ বলতেছি না আমরা, পঞ্চপ্রসাদ, এটা বাস্তু আলাদা জিনিস, তারপরে চোখ আলাদা জিনিস, কান আলাদা জিনিস, আবার ওই কর্ণপ্রসাদ জিনিসটা আলাদা, চক্ষু প্রসাদ জিনিসটা আলাদা। ওই বিষয়টা আলাদাভাবে বুঝতে হবে। এটা সংযুক্ত নয়, আবার এটা ছাড়াও ওইটা তৈরি হয়েছে এমনও না। তার মানে হৃদয় বাস্তু হচ্ছে বান্দা, তাহলে মানে হ্যাঁ হৃদয় বাস্তু, এটা আমরা কিন্তু এটা মানে অনুভূতি বলেছি, পিণ্ড বলেছি। আবার কিন্তু এই এটা সরাসরি কিন্তু আবার মনও বলা যাচ্ছে না, বা ওইটার থেকে যে একটা অনুভূতি সৃষ্টি ওইটাও কিন্তু সরাসরি বলা যাচ্ছে না, মানে হৃদয় বাস্তুকে। হুম আবার হৃদয় বাস্তু ছাড়া কিন্তু আবার এই আমার মন সেটাও কিন্তু উৎপন্ন হতে পারে না, হুম উৎপন্ন হবে না। মন সেটা শুধু হৃদয় বাস্তু শুধু না, আরো অনেক কিছুর ব্যাপার তো আছে। হৃদয় ব্যাপার বাস্তু আছে। ছাড়াও যে মন উৎপন্ন হয় সেটাও আমরা দেখেছি। অরূপ বছরে তখন হৃদয় বাস্তুর কোনো কার্যক্রম নাই, কিন্তু মন উৎপন্ন হচ্ছে, এরকমটা আমরা দেখেছি না? বান্তে অরূপ বছরে কি হৃদয় বাস্তু নাই? হৃদয় অসংগ বাস্তু নাই, সত্যি তো হৃদয় বাস্তু আছে। অরূপ বছরে হৃদয় বাস্তু নাই। খুব সুন্দর বুঝে গেছে, বুঝছো? কিন্তু মনের অবস্থান সেখানে আছে। এখন বুঝে গেছে না? তো প্রসাদকে আইটেম বলা যায়? বুঝি নাই। প্রসাদকে আইটেম বলা যায়? প্রসাদকে চক্ষু প্রসাদ, আয়তন বলা যায়, আয়তন। আয়তন, আধ্যাত্মিক আয়তন, বাহ্যিক আয়তন। আধ্যাত্মিক আয়তন হচ্ছে যে দ্বাদশ আয়তন বলতে আয়তন হচ্ছে যে ওই জায়গাটুকু নিয়ে দ্বাদশ থাকে আর কি। আয়তন। অর্থাৎ আমার হ্যাঁ, বলতে আয়তন বলতে তো অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা আর কি, মানে এতটুকু পর্যন্ত আমার এই যেমন কি চোখের ওইটাও মানে একটা নির্দিষ্ট একটাই আছে, এই আয়তন পর্যন্ত থাকে বা অতটুকু পর্যন্ত আমি দেখতে পাই, এর বাইরে কি আর দেখা যায়? ওটা না আয়তন। আয়তন আয়তন এটা না। হ্যাঁ আয়তন হচ্ছে যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্য আধ্যাত্মিক এবং বাহ্যিক যে দুইয়ের সম্মিলন, যা যা কিছু প্রয়োজন হয়, যা যা কিছু এখানে কাজে লেগেছে, ওই সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে বলা হয় এটা চক্ষু বিজ্ঞানের আয়তন। বুঝে গেছে এখন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বানতে মনে পড়ছে। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আধ্যাত্মিক আর বাহ্যিক নিয়ে। হ্যাঁ, দ্বাদশ নিদান আলাদা, দ্বাদশ আয়তন আলাদা। অনেক সময় এটা বুঝতে উল্টাপাল্টা লাগে। দ্বাদশ নিদান,
এগুলো আলাদা। এগুলো হচ্ছে যে ওই যে আবিজ্জা পাচ্চাই আর দ্বাদশ নিদান আর দ্বাদশ আয়তন। আয়তন বললে তখন চক্ষু আয়তন, রূপায়তন, রূপে। এভাবে বাকি ধর্মায়তন, মনায়তন। তাইলে আমরা এরপর 3 নম্বরে যেতে পারি। বাদে হৃদয় রূপ, হৃদয় এটা রূপ। এই হৃদয় রূপের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে যে কি, এটা বাস্তু। কিসের বাস্তু? হৃদয়ের বাস্তু। কিসের বাস্তু? হৃদয়ের বাস্তু। ঠিক আছে, এটা মনের বাস্তু না। আবার কিসের বাস্তু? হৃদয়ের বাস্তু। হৃদয় আর মন আলাদা। কেন আলাদা বললাম? কারণ এখানে বলা হচ্ছে যে হৃদয়ের দরজা নাই। বলছে না? কিন্তু আমরা আবার এদিকে বলতেছি যে কি, মনদ্বার, মনের দরজা আছে, হৃদয়ের দরজা নাই। এখন বুঝা গেছে? কিন্তু আমরা এমনি নর্মালি কথাবার্তা বলার সময় হৃদয় আর মনের পার্থক্যটা আমরা বুঝি না। এটা সমান সমান একই বিষয় মনে করি, একই জিনিস মনে করি। এটাই এতদিন আমাদের বোঝার যে সমস্যা ছিল হৃদয় বাস্তু নিয়ে। এই পর্যন্ত আমরা যা যা সমস্যায় পড়েছি, যতবার পড়েছিলাম, যে যে সমস্যাগুলোতে পড়েছি, এটা এই জায়গাতে আমার মনে হচ্ছে কিছুটা বোঝা হয়েছে। এর থেকেও আরো বেশি কিছু বোঝা হলে আমরা পরে এটা আবার আলোচনা করে ফেলবো। ঠিক আছে, এটা আমরা আগে টোটালি বুঝি নাই কিন্তু। হ্যাঁ, হৃদয় মানে হৃৎপিণ্ড, ঠিক আছে, কিন্তু মনের সাথে একটা সম্পর্ক আছে, থাকবে না মানে? মনের সঙ্গে সম্পর্ক আছে, আবার ওটা ছাড়াও মন উৎপন্ন হতে পারে। মনের অবস্থানটা বোঝার জন্য এই কথাটা আমি বলে ফেললাম যে মানে হৃদয় বাস্তু ছাড়াও মন উৎপন্ন হওয়ার সুযোগ আছে বা উৎপন্ন হয়। কিভাবে? অন্য কিছু বলার দরকার নেই, শুধু অল্প বছর ধ্যানের কথা বললে হয়ে যাবে। এনে যে প্রশ্নটা মাঝখানে করেছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে অনাত্মা বোঝা বোধ কষ্ট, আর অনাত্মা বুঝতে না পারলে এই বই যে প্রত্যেক শব্দে শব্দে যে রসের ভান্ডার, এটা বোঝা যাবে না। আমরা মন সাধারণত কাকে বলি? আমরা বলতেছি যে এই যে চক্ষু বিজ্ঞান, এটা একটা মন না? চক্ষু মন বলতে পারি আমরা। ঠিক আছে, তাইলে এটা কিভাবে উৎপন্ন হয়েছে তুমি খেয়াল করো তো। এখানে কি কি বিষয়ের সমাহার লেগেছে একটু করে চিন্তা করে দেখো, তুমি তখন বুঝে যাবে এটা ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ আরো যে যে চৈতসিক গুলো লেগেছে সেগুলো সব লেগেছে আছে সেখানে। সেই মুহূর্তে চক্ষুটাও আছে, এখানে আলো আছে, রূপ আছে, এবং আমার যে বর্তমান ওটা দেখার মতো শক্তি সহ যাবতীয় যা যা কিছু প্রয়োজন, অনেক বিষয়ের সমন্বয়ে মন নামক একটি অবস্থা, হ্যাঁ, তাইলে বা চিত্ত নামক একটি অবস্থা তৈরি হয়েছে। তো এগুলো বাসস্থান, অবস্থান, কেন্দ্র, এরকম কোনো জায়গা নির্দিষ্ট করে এরকম এখানে খুঁজে পাওয়া যায় না এই দেহের মধ্যে। হৃৎপিণ্ড সহ অন্যান্য যা যা কিছু এই দেহের মধ্যে আছে সেগুলোরও সহযোগিতা সমর্থন সেখানে লেগেছে বটে, কিন্তু
এগুলোকে আলাদা করে ওই মন এরকম করে বলা যাবে না। আমি ভবাঙ্গ আলোচনা করার সময় বা আরো অন্যান্য বিষয় আলোচনা করার সময় এগুলো বারবার এই জায়গাটা বারবার আলোচিত হয়েছে, এবং অনাত্মা বোঝানোর সময়, অনাত্মা আলোচনা করার সময় এগুলো অনেকবার আলোচিত হয়েছে কি হয় নাই? মানতে হয়েছে। আর যদি আমরা বলি যে কি হ্যাঁ এটা এই জীবন পর্যন্ত অন্তত এগুলো সেফ আকারে এরকম থাকার কোনো ওই হৃদয় বাস্তুর বাক্স একটা আছে, ওখানে কিছু তালামারা জমা থাকে, এরকম যদি বলতে যাই, তাহলে আমাদের সেই অনিত্য চিন্তা, অনিত্য যে সর্বার্থকরণে যে শুদ্ধ, এটা আমাদের বিভ্রাট লেগে যাবে। আবার অনাত্মাই যে যথাযথ, এই কথাটা আবার বিভ্রাট লেগে যাবে। বুঝা গেছে? কেন লেগে যাবে তুমি চিন্তা করে দেখো এখন আস্তে আস্তে। এক মুহূর্ত কালের জন্য এরকম কোনো বিষয় নিত্য নয়। বান্তির দেখে যায় বলতে সেটা তো ওটা মানে আত্মাবাদ দেখি, আর যে প্রতিটা ক্ষণে উৎপন্ন হচ্ছে সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা আমরা অনাত্মাবাদ বলি। অনাত্মাবাদ বলতে বান্তে অনাত্মা তো, আমরা তো এখন আত্মাবাদের মধ্যে পড়ে আছি। আত্মাবাদের মধ্যে আমাদের চিন্তা চেতনা আছে বটে, কিন্তু আত্মা কি? আমরা কি আত্মা মানে আত্মা নিয়ে কি আছি? এমনি আমরা মনে করি যে আত্মা নিয়ে আছি, কিন্তু আসলে কি আমরা আত্মা নিয়ে আছি? নাই, এমনি এটা আমাদের ভুল ধারণা আর কি। কিন্তু সত্যিকার অর্থে কি নাই? আত্মার কোনো কার্যক্রম এখানে নাই। এটা প্রতি মুহূর্তে উৎপন্ন এবং বিলয় আকারে চলতেছে। যেমন মেশিন চলার সময় এটা মেশিন কোন শক্তির কারণে এটা চলমান রয়েছে এরকম বলা যাবে কি? এটা ওরকম বলার কোনো উপায় নেই। প্রত্যেকটা ধাক্কায় তোমার 1 ফোঁটা করে তেল প্রবেশ করতেছে, তেলের কারণে আগুন ধরে শক্তি উৎপন্ন হচ্ছে, ওই শক্তি একবার চালনা করতেছে। এভাবে হাজার লক্ষ কোটি বার এটা চলতে গিয়ে আমাদের কাছে মনে হয় যে এটা কন্টিনিউ রানিং রয়েছে। এটা প্রতিবার বন্ধ হয়ে যায়, প্রতিবার চালু হয়ে যায়। মেশিন দেখেছেন না? যে কোনো পানির মেশিন, বোর্ডের মেশিন, বিভিন্ন কিছু, এগুলো প্রত্যেকবার বন্ধ হচ্ছে এরকম। কিন্তু বন্ধ এবং স্টার্ট এত দ্রুত ভাবে চলতে থাকে, এই শক্তির ঠেলায় ওই শক্তি, ওই শক্তির ঠেলায় ওই শক্তি, এভাবে চলতে গিয়ে আমাদের কাছে মনে হয় যে কি এটা কন্টিনিউ রানিং রয়েছে। এটা যারা মেশিন বানায়, মেশিনের মূল কার্যক্রম বুঝে, তারা এটা বুঝবে আর কি খুব ভালো করে, বুঝছেন? এবং ওদের জন্য মেশিনের কার্যক্রমগুলো খুব সোজা, ও যে কোনো মেশিনারি কাজগুলো ভালো বুঝবে। ঠিক আমাদের চিত্তগত ব্যাপারটাও এরকম, প্রতি মুহূর্তে এটা এভাবে মরে যায়, কিন্তু এমন একটা ধাক্কার ব্যাপার আছে, ওই ধাক্কার কারণে আবার এটা স্টার্ট হয় প্রতি মুহূর্তে। এই ধাক্কা স্টার্টের মধ্যে দিয়ে যে ঘূর্ণায়মান, এই ঘূর্ণায়মান জায়গার মধ্যে কোনো বিয়ারিং এবং সেই সঙ্গে কোনো রকমের করা টেলকরণ যেগুলোকে বলা হয়, বা বিভিন্ন ঘাট আছে, ওই ঘাট একটা ফিটিং করে দিলে ওই ঘাটটাই অন্য কিছুকে ঘুরে দিয়ে থাকে, অন্য কিছু ঘুরাইতে গিয়ে চাকা করতে গিয়ে গাড়ি চলে, বা পানি তুলে ফেলতেছে, বা এটা ফাঙ্কা করে দিলে হেলিকপ্টার চলে ফেলতেছে। হ্যাঁ, যাবতীয় সবকিছু ওই শক্তিকে কেন্দ্র করে, কিন্তু এটা প্রতি মুহূর্তে বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে। আমাদের চিত্তের কার্যক্রমও ঠিক একই রকম, এরকম নানাবিধ প্রত্যয় আকারে তেলের ওখানে 1 ফোঁটা তেল, বা 1 ফোঁটা ব্যাটারি শক্তি, বা 1 ফোঁটা ঘূর্ণায়মান ধাক্কার শক্তি, যে কোনো একটা শক্তিকে ব্যবহার করে এগুলো ঘুরতে থাকে, এই শক্তি উৎপন্ন হতে থাকে। ঠিক এখানেও এই কর্মশক্তি যতদিন পর্যন্ত অবিদ্যার
কার্যক্রম চলমান থাকবে, ওটাকে কেন্দ্র করে ওই শক্তি পাবে, আর এটা ঘূর্ণায়মান থাকবে আমাদের এই চিত্তের কার্যক্রম। কিন্তু কোথাও আছে এটা, ওই শক্তি কোথাও রয়ে যাচ্ছে, কোথাও থেকে যাচ্ছে, এরকম বলা যাবে না বা বলার কোনো উপায় নাই। যাই হোক, এটা সূক্ষ্ম আদি সূক্ষ্ম বিষয়, এটা বুঝে যাবেন আস্তে আস্তে আরো পড়তে পড়তে, এবং এটা বোঝাই হচ্ছে যে বই পড়ার মূল কাজ। এখানে এক জায়গায় গিয়ে এটা যে টানা হেঁচড়া করলেই যে আপনারা বুঝে যাবেন, এটাও কিন্তু না। পড়তে পড়তে একসময় কখন বুঝে গেছেন আপনি জানবেন না। পড়তে পড়তে একসময় দেখবেন যে ও এটা তো আমি বুঝছি। অনাত্মা জিনিসটা একদিন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। এক একদিন এক এক রকম করে পরিষ্কার হবে, এক একদিন এক এক রকম করে পরিষ্কার হবে। এটা তখন আপনি ধ্যান আদি করলে, বিপাশনা করলে, এগুলো বিপাশনার সাইড বিষয়, অঙ্গ, মানে মূল বিষয়। নিত্য দুঃখ অনাত্মা বুঝা, এগুলো হচ্ছে বিপাশনার একেবারে মেইন বিষয়। তাইলে আমি আরেকবার পড়তেছি। হৃদয় রূপ বাস্তু বটে, কিন্তু দ্বার নহে। হৃদয় বাস্তু কিরকম, এগুলো আমরা পরে আলোচনাতে পাবো, আরো আছে এটার বিস্তারিত আলোচনা। এটা তো জাস্ট একটু করে দিয়েছে যে এখানে, ঠিক আছে। বিজ্ঞপ্তিদ্বয় দ্বার, কিন্তু বাস্তু না, এগুলোর কোনো বাস্তুর ব্যাপার নাই। এগুলো কায়িকভাবে, কায় ইন্দ্রিয় তো ইন্দ্রিয় বাস্তু আলাদা। তারপরে যে আমরা কথা বলার মাধ্যমে যেটা বাক বিজ্ঞপ্তি বলি, ওটাও কোনো বাস্তুর দরকার নাই। তাইলে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এটা সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানতেছি, আরো জানবো। আর প্রসাদ রূপ কিন্তু বাস্তু, পঞ্চপ্রসাদ এগুলো বাস্তু এবং দ্বার, বাস্তু এবং দ্বার দুইটা। বাকি রূপ বাস্তুও নহে, বাকি যেগুলো আছে 20 প্রকার, এগুলো বাস্তুর মধ্যেও পড়বে না এবং দ্বারের মধ্যেও পড়বে না, এই 8টা বাদ দিয়ে। তারপরে এনে 3 নম্বর থেকে পড়বে এখন। এনে 3 নম্বর থেকে পড়বে এখন। মানতে হ্যাঁ। পড়ো। সপ্তবিধ ধার রূপ বিধিচিত্তের এবং প্রাণীভদাদির কর্মের উৎপত্তি মুখ স্বরূপ। বুঝেছ না? বান্তে 7টা ধার মানে কি? ওই যে পঞ্চধার, এই যে পঞ্চদ্বার এবং কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এগুলোকেও দ্বার বলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তন্মধ্যে পঞ্চপ্রসাদ রূপ ও উৎপত্তিধার এবং বিজ্ঞপ্তি দ্বয় হচ্ছে কর্মদ্বার। আচ্ছা, বুঝে গেছো এখন না? তো এবার তাহলে সবার জন্য বলো। বান্তে এখানে পঞ্চপ্রসাদ রূপ হচ্ছে উৎপত্তিদ্বার, আর বিজ্ঞপ্তিদ্বয় হচ্ছে যে কর্মদ্বার। পঞ্চপ্রসাদ মানে হচ্ছে যে, অর্থাৎ এই যে পঞ্চদ্বার যেগুলা, চক্ষুদ্বার, শ্রুতদ্বার, ওগুলা পঞ্চদ্বার। এগুলা এগুলা হচ্ছে যে আমাদের উৎপত্তি,
উৎপত্তিদার, আর বিজ্ঞপ্তিদার হচ্ছে যে কর্মদার, অর্থাৎ কায় বিজ্ঞপ্তি আর বাক বিজ্ঞপ্তি। ওগুলো উৎপন্ন অর্থাৎ করাই দেবে, উৎপত্তিদার মানে ওগুলো উৎপন্ন উৎপন্ন করাই করাই দেবে। দেবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে ডাইরেক্ট সরাসরি করবে। তো এটা যদি ভাঙতে উদাহরণটা হচ্ছে যে উদাহরণ কিভাবে দেওয়া যায়, অর্থাৎ আমি যদি আমাদের কোনো সামনে বুদ্ধ মূর্তি দেখলাম, ওইটা কিন্তু আমি চোখের ধারে দেখেছি বুদ্ধ মূর্তি, দেখার পরে আমার যে একটা শ্রদ্ধা উৎপন্ন হলো, বুদ্ধ মূর্তির প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়ে আমি কিন্তু ওই যে বন্দনা করতেছি। তো বন্দনা করার ক্ষেত্রে আমার কিন্তু কায় বিজ্ঞপ্তিরও দরকার আছে, বাক বিজ্ঞপ্তিরও দরকার আছে। তো ওইটা এই মূর্তি দেখে আমার শ্রদ্ধা উৎপন্ন হলো, এটা উৎপত্তি। আর যে কায় বিজ্ঞপ্তি, যে অর্থাৎ আমি মুখে যে বন্দনা করতেছি সেটা, আর হাত জোর করে, ওটা হচ্ছে আমার মানে কর্ম উৎপত্তি। ওইটা দিয়ে আমি আমার কর্মটা উৎপন্ন করতেছি, কর্মদার। তাহলে বুঝা গেছে না? বানতে এখানে সপ্তবিধ দ্বার রূপ হচ্ছে যে বৃত্তি চিত্তের, এটা মানে আমাদের ওই যেটা এনে বললো, মানে আমাদের আমরা যে বুদ্ধ রূপ দেখতেছি, এটা মানে দ্বারের, এটা আমাদের সপ্তবিধ দ্বারের মধ্যে, এটা বৃত্তি চিত্তের মধ্যে উৎপন্ন হবে। আমাদের বৃত্তি, আর এটা প্রাণী বধাদি বলতে আমাদের প্রাণীদের মধ্যে এটা না, এটা কি বুঝে? প্রাণীবধ মানে হচ্ছে প্রাণী হত্যা আর কি, প্রাণী হত্যা। প্রাণী হত্যা করার সময় তখন এর কথা বলা হচ্ছে। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন, মিথ্যা ভাষণ, তারপরে আরেকটা কি, এগুলো প্রাণী বধাদি বলতে এই পাঁচটা বুঝতে হবে। এটা সবগুলা কর্মের উৎপত্তি আসতেছে তো। শুধু অকুশলটা বলেছে, এটা অকুশলটা হয়তো বা ওই প্রাণীটাকে আমি দেখেছি, দেখার প্রতি ওইটা আমার ওই প্রাণীটা বধ করার ইচ্ছা জাগলো, ওইটা আমি আমার কায়ের দ্বারাই কিন্তু এটা হত্যা করেছি। তো এটা আমার কর্ম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সবগুলাই হচ্ছে। তা এটা ক্লিয়ার হয়ে গেছে না ছোট করে? পঞ্চপ্রসাদ রূপ হচ্ছে উৎপত্তিদার এবং বিজ্ঞপ্তি দ্বয় হচ্ছে কর্মদার। আচ্ছা, এখানে তো আরো সুন্দর উদাহরণটা তো দিয়েছে, আমিও যে এটা দিচ্ছে তো, এটা আমি তন্মধ্যে পঞ্চপ্রসাদ রূপ উৎপত্তিদার এবং বিজ্ঞপ্তি রূপ কর্মদার। যেমন রূপ চক্ষু প্রসাদ দ্বারে প্রতিবিম্বিত হইলে শ্রদ্ধা জন্মে, তৎপর অঞ্জলি হস্তে নমতস্যা বাক্যে কর্ম করা হয়। এই প্রকারে বিজ্ঞপ্তিদ্বয় কর্মের ধার স্বরূপ এবং পঞ্চপ্রসাদ রূপ বিধিচিত্তের দ্বার স্বরূপ। ঠিক আছে, আর কোনো আলোচনা নেই এখানে কারো? তারপরে 4 নাম্বার। 4 নাম্বার চক্ষু দর্শন, কৃত্য সম্পূর্ণের চক্ষু বিজ্ঞান ও তৎসম্প্রযুক্ত চৈতসিকাদি ইন্দ্রত্ব বা আধিপত্য করে। অর্থাৎ চক্ষু দুর্বল হইলে তদুৎপন্ন বিজ্ঞানও দুর্বল হয়, চক্ষু তীক্ষ্ণ হইলে বিজ্ঞানও তীক্ষ্ণ হয়। তদ্রূপ শ্রোতাদি সম্বন্ধে চক্ষু দর্শন কৃত্য সম্পাদন কালে চক্ষু বিজ্ঞান তৎসম্প্রযুক্ত চৈতকাশী
চৈতসিকাদির প্রত্যেক ইন্দ্রত্ব বা আধিপত্য করে। বুঝতেছ না? বান্ধে তীক্ষ্ণ দুর্বল এটা কি? চোখ দুর্বল, চক্ষু তীক্ষ্ণ। চক্ষু দর্শনকৃত্য সম্পাদনে, যখন চোখে দেখার কাজ সম্পাদন করে তখন চক্ষু বিজ্ঞান, যখন চোখেই এই কাজটা করে, চোখের দ্বারাই এই কাজটা সম্পাদিত হয়, চোখই এই দর্শনকৃত্য সম্পাদন করে, একমাত্র চোখেই। আর যখন সম্পাদন করে, চোখের দ্বারা যখন সম্পাদিত হয়, তখন এটার নাম হচ্ছে চক্ষু বিজ্ঞান। চক্ষু বিজ্ঞান কাকে বলে এগুলো তো আমরা পড়ছিলাম এই জায়গাতে, এটা আবার এই জায়গা থেকেই আমরা এটা বুঝে পড়ছিলাম আর কি, বুঝছেন? এখন আবার এটা বুঝলেন যে চক্ষু বিজ্ঞান কাকে বলে। চোখের দর্শনকৃত্য যেই জায়গাটায় সম্পাদন করে, চক্ষু দর্শনকৃত্য সম্পাদন করে। এই দর্শনকৃত্য সম্পাদন করার সময় ওটাকে বলা হয় চক্ষু বিজ্ঞান। এবার তৎসম্প্রযুক্ত চৈতসিকাদি উৎপত্তিতে ইন্দ্রত্ব ও আধিপত্য করে কে? চক্ষু ইন্দ্রিয়। চক্ষুকে আবার ইন্দ্র বলা হয় না? এই চক্ষু ইন্দ্রিয় কিভাবে হয়? পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি না, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই চক্ষু ইন্দ্রিয় একটা আছে না? পঞ্চ ইন্দ্রিয় বলি কিনা? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই চক্ষু ইন্দ্র ইন্দ্রত্ব করে, মানে ইন্দ্রিয় যখন হয় তখন কিন্তু ওই চোখের মধ্যে শুধু এই ইন্দ্রত্ব কখন করে। ইন্দ্রিয় করে? কার সঙ্গে ইন্দ্রিয় করে? তার রাজত্ব করে কোথায়? বাকি। হ্যাঁ, কার সঙ্গে রাজত্ব করে বলো? বাকি মানতে ওর যে ইন্দ্রত্ব মানে হচ্ছে যে ওর রাজত্ব করে আর কি চোখের উপর, মানে তখন ও এর রাজত্ব বাকি সবার মানে বাকি সব চৈতসিক মিলেই তো ওর রাজত্ব তৈরি হয় সবগুলো মিশিয়াতে। এই লাইনের মধ্যে আছে কথাগুলো, দেখো ওর পরে দেখো। অর্থাৎ চক্ষু দুর্বল হইলে তদুৎপন্ন বিজ্ঞানও দুর্বল হয় না। তৎসম্প্রযুক্ত চৈতসিকাদির উৎপত্তিতে, বুঝছো, ইন্দ্রত্ব বা আধিপত্য করে। এখন বুঝছো? তৎসম্প্রযুক্ত হ্যাঁ বলো। তৎসম্প্রযুক্ত মানে হচ্ছে যে অর্থাৎ সবকিছুর সম্মিলনে আর কি, এটার মাধ্যমে এটার মাধ্যমে সবকিছু মিলেই তো চক্ষু বিজ্ঞানটা তৈরি হয়। এটা ও তখন ইন্দ্রত্ব করে বা রাজত্ব করে। কোথায় রাজত্ব করে, কোথায় ইন্দ্রত্ব করে? চোখের উপর। বাকি সব চৈতসিকের সবগুলা মিলে তো শক্তিশালী হয় না তখন। চোখেই ইন্দ্রত্ব করে। কোথায় ইন্দ্রত্ব করে? ওই চক্ষু বিজ্ঞান উৎপত্তি হওয়ার সময়, চক্ষু বিজ্ঞান উৎপত্তি হওয়ার সময় যেই চৈতসিক প্রয়োজন পড়েছিল, ওই চৈতসিকের উপরে এই চক্ষু বিজ্ঞান বা চক্ষু ইন্দ্রত্ব করে। চক্ষু, বুঝছো? চক্ষু তখন ইন্দ্রত্ব করে বা আধিপত্য করে। ওই চক্ষু বিজ্ঞান উৎপন্ন হতে তো পঞ্চ ইন্দ্রিয় লাগবে, পঞ্চ আলম্বনও লাগবে না? পঞ্চ আলম্বন, তারপর মনস্কার, চৈতসিক মনস্কার, ওগুলোর সমন্বয়, ওইগুলোকে বলছে মনে হয় সম্প্রযুক্ত চৈতসিক। বিজ্ঞানের জন্য পঞ্চালম্বন শুধু রূপালম্বন লাগবে। রূপালম্বন লাগবে, কিন্তু মনস্কারও লাগবে। মনস্কার শুধু মনস্কার তা না, মনস্কার লাগলে তার মানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক সবগুলোও আছে। সেটা ছাড়াও আরো যত চৈতসিক আছে, সেখানে আমরা আরো ভালো করে খুঁজলে একটা একটা করে আমরা 52টা এখানে এখন আবার বিছাই দিলে কোনটা কোনটা লাগছে এখানে আমরা এখন বুঝে যাবো আস্তে আস্তে, বুঝছেন? যা যা কিছু লাগছে
ওই চৈতসিকের উপর তখন এই চক্ষু আধিপত্য করে। আর এই আধিপত্য বা ইন্দ্রত্ব করে বলিয়া এই চক্ষুকে কি বলা হয়? চক্ষু ইন্দ্রিয়। চক্ষুন্দ্রিয়। মানে অর্থাৎ চক্ষু দুর্বল হইলে তদুৎপন্ন বিজ্ঞানও দুর্বল হয়, চক্ষু তীক্ষ্ণ হইলে বিজ্ঞানও তীক্ষ্ণ হয়। হুম। ভান্তে এখানে শুধু চোখের কথা কেন বলেছে? চোখ যে দুর্বল হইলে যে বিজ্ঞানও দুর্বল হয় সেটা তো ভান্তে না। চক্ষু বিজ্ঞান দুর্বল হয় আর কি। চোখ দুর্বল হইলে চক্ষু বিজ্ঞানও দুর্বল হবে। ভান্তে যদি আলম্বন দুর্বল হয় সেই ক্ষেত্রে কি বিজ্ঞানটাও দুর্বল হবে না? দুর্বল হবে, হ্যাঁ। হ্যাঁ। চক্ষু দুর্বল হইলে তাতেও চক্ষু বিজ্ঞান দুর্বল হবে, অথবা আলম্বন দুর্বল হলে তাতেও চক্ষু বিজ্ঞান দুর্বল হবে, অথবা অন্যান্য চৈতসিকের যেগুলো খুব গুরুত্বপূর্ণ চৈতসিক ওগুলোর কোনো দুর্বলতা থাকলে তখনও চক্ষু বিজ্ঞান দুর্বল হবে। শুধু একটি কারণে বা দুটি কারণে দুর্বলতা হয় এমন না। যে কোনো একটা বড় ধরনের শক্তি যদি এখানে দুর্বলতা হয়, ওটার কারণে পুরো এই চক্ষু বিজ্ঞান পর্যন্ত দুর্বল হয়ে যেতে পারে, যেগুলো মানে বেশি ভূমিকা রাখে আর কি। কিন্তু এমনও কিছু আছে যেগুলো হইলেও এত কোনো বিশেষ ব্যাপার না, চক্ষু বিজ্ঞান দুর্বল হবে না। এরকম কিছু চৈতসিক আছে যেগুলো হ্যাঁ আছে আপাতত। বিভিন্ন চক্ষু বিজ্ঞান কি একরকম? হাজার লক্ষ কোটি রকম না, বুঝো নাই? না ভান্তে বুঝছি তো। যেহেতু লক্ষ কোটি, এগুলো এই যে লক্ষ কোটি রকম বলছি, লক্ষ কোটি একটার সঙ্গে একটার কোনো আবার মিলমিশ নেই। তার মানে এখানে চৈতসিকের এক এক জায়গায় এক এক অবস্থান, কোনো জায়গায় কোনো চৈতসিক নাইও আবার ছাড়াও উৎপন্ন হয়ে গেছে। দুর্বল সবল এটা মিডিয়াম এই করতে করতে নানা আকারের নানা প্রকারের এগুলো হয়। তারপরে তদ্রূপ শ্রোতাদি সম্বন্ধেও একেবারে আর পঞ্চপ্রসাদ সম্বন্ধীয় সেম ভাবে বুঝে ফেললে হয়ে যাবে। একটা বুঝলে বাকি দেখার মধ্যে দুর্বল, হ্যাঁ দুর্বল এবং তীক্ষ্ণতা কি আলম্বন দেখার উপর, মানে আলম্বন স্পষ্ট অস্পষ্টের উপর ডেলিভার করে না কেটে? এটা শুধু মানে মনে করেন আপনার চোখে ছানি পড়ছে, অথবা ভালো করে আপনি চোখ পাকাইতে পারেন না, অথবা চোখের মধ্যে আমাদের লাল লাল ব্যারাম হয় না চোখ, তখন চোখ কচকচাই, চোখে ভালো করে দেখি না। অথবা এমন সমস্যা হয় একটু কাঁচা জিনিস দেখি, দূরে হইলে আর দেখি না। নানা ধরনের চোখের কেরেঙ্কাল আছে এরকম। যেমন কি চোখের সমস্যা থাকার কারণে তো চশমা ছাড়া একদম ক্লিয়ারলি দেখে না, এটা চক্ষুর দুর্বলতার কারণে দেখা যায়। যখন চশমা পরে তখন হয়তো বা সবকিছু স্পষ্ট ভাবে দেখা যায়। ওই প্রভাবটা ওই চিত্তের মধ্যেও পড়বে। ওই বিজ্ঞান, ওই চক্ষু বিজ্ঞান উৎপত্তিতেও আপনি যে চোখে কম দেখেছেন ওই প্রভাবটা ওই বিজ্ঞানের উপরেও এসে পড়বে। কারণ ওই বিজ্ঞানটা স্বাভাবিক ভালো চোখে দেখার যে অবস্থা, যে রকম বিজ্ঞান উৎপন্ন হবে, ঝাপসা চোখে দেখলে ওই রকম বিজ্ঞান উৎপন্ন হবে না। আর এদিকে মনে করেন আপনার রূপ, সেটা সুস্পষ্ট হওয়া না হওয়ার উপরেও এই বিজ্ঞানের ব্যাপারটা নির্ভর করবে। আবার ওটা সুস্পষ্ট ঠিক আছে, কিন্তু তখন আলো ছিল না, লাইট ছিল না। লাইট না থাকার কারণে আপনি সেটা যথাযথভাবে দেখবেন না। আলো লাইট জ্যোতি চোখের পাওয়ার এটা সেটা সবকিছু ছিল, আপনার মনস্কার ছিল, তখন আপনার এদিকে এমনভাবে বাথরুম আসছে, আপনার বাথরুমে যাইতে ইচ্ছে করতেছে, এগুলো তখন কিছু দেখার তখন সময় নেই, কিছু দেখতেছেন না। মন কতক্ষণে পায়খানা পাইতাম যাইতাম। তো যেদিকে মন থাকে আমাদের ওই মনের কারণে গিয়ে আমাদের অন্য কিছু তখন এগুলো চোখের সামনে থাকলেও দেখবো না আমরা, তখন ওই ইয়ার মধ্যে প্রভাব পড়ে গেছে। এটা চক্ষু বিজ্ঞানে অথবা শব্দ বিজ্ঞানে অথবা গন্ধ বিজ্ঞানে অথবা রসবিজ্ঞানে অথবা স্পর্শ বিজ্ঞানে
বুঝছেন? এগুলোও প্রভাব পড়ে যাবে। যেকোনো একটা বিষয়, এগুলো তো আমরা আগে আলোচনা করছি, এখানে একটু পরিষ্কার করে আলোচনা করলেন, বুঝলেন। পুতুলবাবুর জন্য অবশ্যই এটা পুরো সবগুলোই নতুন না? আপনি তো এই আলোচনাগুলো আগে পান নাই তো। আমাদের কই? উপাসক দীপেন বাবু কোথায় আজকে? আসে নাই? তারপরে তারপর বলছে ভাবদ্বয়কে ইন্দ্রিয় বলা হইয়াছে, কারণ তাহা স্ত্রী জনচিত ও পুরুষচিত আকারাদি গঠনে ও বিশেষত্ব সম্পাদনে আধিপত্য করে। আচ্ছা, এই যে স্ত্রী ভাব, বা এই স্ত্রী পুরুষ ভাব বা নিয়ে ওই ইন্দ্রিয় স্ত্রী বলেছে। সুলভতায় একটা ওই সময়ে যে চতুর্শিকের সমন্বয় সম্মিলন ঘটে, এই স্ত্রীর যেটা ভাব, হ্যাঁ, ওই সময়ে ওই বিষয়গুলোর উপরে ওই স্ত্রী ভাবটা আধিপত্য করে, এজন্য স্ত্রী ইন্দ্রিয়। তারপর পুরুষ ইন্দ্রিয়, পুরুষ ভাব যখন উৎপন্ন হয়, তখন এটা উৎপন্ন হওয়ার সময় তখন যেই চৈতসিকগুলোর সমন্বয় থাকবে ওই চৈতসিকের উপরে এই পুরুষ ভাব এটা ইন্দ্রত্ব করে বা আধিপত্য করে ওই চৈতসিকগুলোর উপরে, সেজন্য এগুলোকে ইন্দ্রিয় রূপ বলা হয়। আগেরটা বুঝলে এটাই একই সোজা, একই রকম সোজা। তারপরে বান্তে বান্তে চৈতসিক কি শুধু কি বান্তে বা অন্য প্রকার? হ্যাঁ, মানে এর বাইরে আর কোনো চৈতসিক থাকে এর না? বাইরে আরো কোনো চৈতসিক নাই, তবে চৈতসিকের কোনো অভাব নাই। এই 52 প্রকার সংযুক্ত হয়ে, সংমিশ্রিত হয়ে আরো কত হাজার লক্ষ রকমের এগুলো সবগুলো আবার এক একটা সংস্কার না? এই যে তুমি এই যে চিত্ত দেখতেছি, অনন্ত রকমের চিত্ত, অনন্ত প্রকারের চিত্ত, তো এগুলো সবগুলো এক একটা সংস্কার না? আমি বুঝাইতে পারি নাই, বুঝছো? মনে করো 52 প্রকারের কালার তোমার কাছে এখন আছে, বুঝছো? ওই 52 প্রকারের কালার দিয়ে তুমি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কালার বানিয়ে ফেলতে পারবা। এক কালারের সঙ্গে এক কালার কোনো মিশের কোনো ব্যাপার নাই, বুঝছো? এমনও ঘটনা ঘটবে যে কোনটা কত পরিমাণে পড়েছে তুমি শেষকালে তুমি সেটা জানবেও না। উদাহরণস্বরূপ আমি বলি, আমি সবকিছু মিলিয়ে একটা কেমিক্যাল বানাইলাম। রসায়ন বিজ্ঞান যারা পড়েছে তারা খুব ভালো করে জানবে। রসায়ন যারা সায়েন্সের ভালো ছাত্র আর কি, যারা সরাসরি হাতে কলমে করে কাজগুলো, হ্যাঁ, ভালো স্কুলের মধ্যে এগুলো ডাইরেক্ট ঢেলে করানো হয়। যখন এগুলো করে তখন এটা এক জাতীয়, এখানে অথচ 52 প্রকার, অথবা যেমন চারি মহাভূত আমরা দেখতেছি, চারি মহাভূতই, কিন্তু এখানে নানা রকমের বিষয়, এটা 100% দিলাম আমি, ওটা দিলাম 20%, ওটা 30%, এরকম করতে করতে এমন একটা পদার্থ হয়। আবার ওটা ওই চারি মহাভূতের সঙ্গে আবার যখন ঢালবো ওটার কার্যক্রম আবার আলাদা, ওটা আরেক জায়গায় ঢাললে আরেক আলাদা, এরকম করতে করতে এই পার্থিব জাগতিক সমস্ত বিষয়ে এক একটা এক এক রকম, হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন রকম অগণিত রকমের জিনিসপত্র, ধাতব পদার্থ আমরা দেখতে পাই, কিন্তু মূল পদার্থ ওই চারটাই, চারি মহাভূত। ঠিক একইভাবে চেতনা জগতের মধ্যেও 52 প্রকার চৈতসিক, এবং আরেকটা জিনিস তোমাকে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, 52 প্রকার স্বভাব ধর্ম এবং চিত্ত স্বভাব, যেহেতু চিত্ত সবসময় একরকম থাকে, সংযুক্ত থাকে, বিশেষ করে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এগুলো যেমন ভাঙা যায় না, একযোগে থাকে বলে ওগুলোকেও আলাদা করে একটা কি বলা হয়, স্বভাব বলা হয়। সেজন্য 52 চৈতসিকের 53 স্বভাব আমরা পড়ছিলাম, মনে আছে? 52 চৈতসিকের 53 স্বভাব। তো ওই জিনিসটাও যদি একটু করে বুঝো তাহলে বোঝা যাবে যে এখানে কোনো এমনি নর্মালি 52 প্রকার চৈতসিক বটে, হ্যাঁ, কিন্তু এটার কোনো সীমা পরিসীমা নাই।
এজন্য বলছি নাই। একটু করে পাঠ্যান সম্পর্কে জ্ঞান থাকলে এগুলো সবগুলো ইজি। মানতে হ্যাঁ বুঝেছি। আজকে তো আমাদের টাইম শেষ হয়ে গেছে, তাইলে আমরা আর এখানে কি বাকি আছে যে এই প্যারার মধ্যে রূপ রূপ জীবিতেন্দ্রিয়, রূপ কায়ের জীবনী শক্তি রূপে, রূপ জীবিতেন্দ্রিয়, রূপ কায়ের জীবনী শক্তি রূপে ইহার সন্ততির জন্য অন্যান্য রূপের উপর আধিপত্য করে। এজন্য এই 8টি ইন্দ্রিয় রূপ। আমরা কি কি পড়েছি? ভাবদয়, তারপরে জীবিতেন্দ্রিয়, এই 3 গেল, আর কি গেল? তারপরে যে 5টা পঞ্চেন্দ্রিয় প্রসাদ রূপ। হ্যাঁ, 8টা তাইলে হয়ে এই গেছে। প্রসাদ রূপ এই এগুলা ইন্দ্রিয়। 8টাকে ইন্দ্রিয় রূপ বলা হয়। 28 প্রকার রূপের মধ্যে 8টা হচ্ছে ইন্দ্রিয় রূপ, আর বাকি 20টা হচ্ছে যে অনিন্দ্রিয়, ইন্দ্রিয় নয়। ওই তো বাকি 20টি লেখা আছে, বাকি 20টি হচ্ছে যে অনিন্দ্রিয়। তাহলে আজকে এই পর্যন্ত থাক, 5 থেকে কালকে। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এই রূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু